শত্রুকে হারানোর সবচেয়ে বড় অস্ত্র কি? শক্তি? প্রতিশোধ? না, সবচেয়ে বড় অস্ত্র হলো বুদ্ধি, ধৈর্য আর সঠিক সময়ের অপেক্ষা। প্রাচীন ভারতের সবচেয়ে কূটনীতিবিদ ছিলেন আচার্য চাণক্য। তিনি বলেছিলেন, সরাসরি যুদ্ধ করার চেয়ে শত্রুকে চুপচাপ কৌশলে হারানোই সবচেয়ে বড় জয়। তাহলে কিভাবে তুমি তোমার শত্রুকে সাজা দিতে পারো যাতে সে বুঝতেও না পারে? আজকের ভিডিওটিতে জানবো চাণক্যের সেই গোপন নীতি, যা অনুসরণ করলে শত্রু নিজের ভুলেই ধ্বংস হবে। তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক। আচার্য চাণক্য তার প্রথম নীতিতে বলেছেন, শত্রুর দুর্বলতা জানো কিন্তু প্রকাশ করো না। চাণক্য বলেন, একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই তার জ্ঞানকে প্রকাশ করে না। সে তার শক্তি গোপন রাখে এবং সুযোগের অপেক্ষা করে। প্রথমে শত্রুর সব দিক বিশ্লেষণ করো, তার শক্তি, দুর্বলতা, সুযোগ, কাদের সঙ্গে মেলামেশা করে, অভ্যাস, চরিত্র, তার স্বভাব। তারপর খেয়াল করো তার দুর্বলতা কোথায় আছে, সেটা বোঝার চেষ্টা করো। কিন্তু কখনোই তাকে বুঝতে দিও না যে তুমি তার দুর্বলতা সম্পর্কে অবগত। যদি তোমার শত্রু অর্থ বা খ্যাতির লোভী হয়, তাহলে তার লোভকে কাজে লাগিয়ে তাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারো। নাম্বার 2, ধৈর্য ধরো এবং সঠিক সময়ের অপেক্ষা করো। চাণক্য বলেন, সময় আসার আগে যদি তুমি পদক্ষেপ নাও তাহলে সেটা ব্যর্থ হবে। ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। কখনোই তাড়াহুড়ো করো না, ধৈর্য ধরে অপেক্ষা করো। শত্রু যদি শক্তিশালী হয় তাহলে সরাসরি প্রতিশোধ নেওয়া বিপজ্জনক হতে পারে। অপেক্ষা করো, যখন সে দুর্বল হবে বা কোনো ভুল করবে তখনই তাকে আঘাত করো। যেমন, যদি তোমার শত্রু খুব অহংকারী হয় তাহলে তার অহংকার তাকে ভুল করতে বাধ্য করবে। সেই ভুলের সুযোগ নিয়ে তাকে পরাস্ত করা সম্ভব। এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য একটি ছোট্ট গল্প বলি, শুনুন। একটি গ্রামে রামু নামের এক কৃষক বাস করতেন। তিনি খুবই পরিশ্রমী ও সৎ মানুষ ছিলেন, কিন্তু গ্রামের জমিদার হরধন ছিলেন খুবই অত্যাচারী। তিনি নানা অজুহাতে গরিব কৃষকদের উপর অন্যায় করতেন। একদিন জমিদার হরধন রামুর একমাত্র জমিটুকু কেড়ে নেওয়ার ফোন দিয়ে আটলেন। তিনি মিথ্যা অভিযোগ তুলে রামুকে বললেন, এই জমি আমার পূর্বপুরুষদের সম্পত্তি, তুমি এখানে চাষ করতে পারবে না। রামু বুঝতে পারলেন সরাসরি লড়াই করে তিনি জিততে পারবেন না। তাই তিনি চুপচাপ রইলেন এবং ধীরে ধীরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করলেন। তিনি প্রথমে জমিদারের বিশ্বাস অর্জন করলেন। যখনই জমিদারের কোনো কাজ পড়ত, রামু বিনা প্রশ্নে তা করে দিতেন। ধীরে ধীরে জমিদারও তার উপর নির্ভর করতে শুরু করলেন। কিছুদিন পর জমিদার রামুকে তার জমির তত্ত্বাবধায়ক হিসাবে নিয়োগ দিলেন। রামু অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে লাগলেন। তিনি জমিদারের সব কাজ সঠিকভাবে করলেও ধীরে ধীরে এমন কিছু পরিবর্তন আনলেন যাতে জমিদারের লাভ কমতে থাকে। তিনি গোপনে জমিদারের কৃষকদের বুঝিয়ে দিলেন কিভাবে তারা ন্যায্য অধিকার আদায় করতে পারে। এদিকে জমিদারের সম্পদ কমতে থাকায় তিনি ঋণগ্রস্ত হয়ে পড়লেন। একদিন ঋণ পরিশোধ করতে না পারায় রাজা তার সম্পত্তি বাজেয়াপ্ত করলেন, আর সেই জমি যারা আসল মালিক ছিল তাদের ফিরিয়ে দেওয়া হলো। রামু একটিও কঠিন কথা না বলে, কোনো শোরগোল না করে নিজের বুদ্ধিমত্তা ও ধৈর্যের মাধ্যমে শত্রুর কাছ থেকে প্রতিশোধ নিলেন। এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই, প্রতিশোধ মানেই শুধু রাগ বা হিংস্রতা নয়। কখনো কখনো ধৈর্য ও বুদ্ধিমত্তাই সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে। অন্যায়কারীকে পরাস্ত করতে হলে সরাসরি লড়াই না করে কৌশল হওয়া ভালো। একটা কথা মনে রাখবে, অন্যের উপর অন্যায় করলে তার ফল একদিন না একদিন ফিরে আসবেই। নাম্বার 3, শত্রুকে তার নিজের ভুলের ফাঁদে ফেলো। চাণক্য বলেন, শত্রুকে কখনোই নিজ হাতে ধ্বংস করতে যাবেন না, বরং তাকে এমন পরিস্থিতিতে ফেলো যেখানে সে নিজেই নিজেকে ধ্বংস করবে। এমন পরিস্থিতি তৈরি করো যেখানে শত্রু নিজেই ভুল করবে এবং নিজের সর্বনাশ ডেকে আনবে। শত্রুকে এমন কাজে উৎসাহিত করো যেখানে সে বিপদে পড়তে পারে। যেমন, যদি তোমার শত্রু অহংকারী হয় এবং সবসময় বড় বড় কথা বলে, তাহলে তাকে এমন একটা প্ররোচনা দাও যেখানে সে তার বড় বড় কথার জন্য কাজ করতে বাধ্য হয়, কিন্তু সে সেটা সফলভাবে করতে পারবে না এবং সবাই তাকে উপহাস করবে। নাম্বার 4, বাহ্যিকভাবে বন্ধুত্ব দেখাও
কিন্তু মনে মনে প্রস্তুত থাকো। চাণক্য বলেন যে বুদ্ধিমান সে কখনোই তার শত্রুর সামনে শত্রুতা দেখায় না, বরং বন্ধুর মতো আচরণ করে। সরাসরি শত্রুকে জানিয়ে দিও না যে তুমি তার শত্রু, তার সঙ্গে বন্ধুর মতো মেশো, যাতে সে সতর্ক না হয়। শত্রু যখন তোমাকে বন্ধু ভাবতে শুরু করবে তখনই সে অসতর্ক হবে। যেমন রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায়, অনেক সময় দুই প্রতিদ্বন্দ্বী একে অপরকে বন্ধুর মতো দেখায়, কিন্তু সুযোগ পেলেই প্রতিপক্ষকে পরাজিত করে। নাম্বার 5, গোপনে শক্তি বৃদ্ধি করো। চাণক্য বলেন যতদিন তুমি দুর্বল ততদিন চুপচাপ শক্তি সংগ্রহ করো। যখন তুমি যথেষ্ট শক্তিশালী তখনই আঘাত করো। শত্রুকে পরাস্ত করার জন্য নিজেকে শক্তিশালী করতে হবে। এটি হতে পারে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে বা মানসিকভাবে শক্তি অর্জন করা। কখনোই শত্রুকে জানতে দিও না যে তুমি শক্তি অর্জন করছো। যদি তুমি ব্যবসায়ী প্রতিযোগিতায় থাকো তাহলে শত্রুর চেয়ে গোপনে বেশি দক্ষতা অর্জন করো, যাতে সুযোগ আসলে তুমি তাকে সহজেই হারাতে পারো। নাম্বার 6, শত্রুর সহায়কদের দুর্বল করো। চাণক্য বলেন একটি বিশাল গাছকে কেটে ফেলার চেয়ে তার শিকড়গুলোকে দুর্বল করা সহজ। শত্রু যদি কারো উপর নির্ভরশীল হয় তাহলে তার সেই সহায়কদের দুর্বল করো। শত্রুকে সরাসরি আঘাত না করে তার প্রধান শক্তির উৎসকে ধ্বংস করো। অর্থাৎ যদি তোমার শত্রু তার কিছু নির্দিষ্ট বন্ধু বা সহকারী দ্বারা শক্তিশালী হয় তাহলে তাদের বিক্ষেপে কাজ করো, এতে শত্রু একা হয়ে পড়বে। নাম্বার 7, মিথ্যা আত্মবিশ্বাস দিয়ে শত্রুকে বিভ্রান্ত করো। চাণক্য বলেন যুদ্ধ জেতার জন্য শুধু অস্ত্রের প্রয়োজন নেই, কৌশল সবচেয়ে গুরুত্বপূর্ণ। শত্রুকে এমন অনুভব করাও যেন সে জিতেছে, অথচ বাস্তবে সে তোমার ফাঁদে পড়েছে। তাকে এমন কাজে প্রলুব্ধ করো যাতে সে আত্মবিশ্বাসী হয়ে ভুল করে বসে। অর্থাৎ যদি শত্রু মনে করে সে তোমার চেয়ে এগিয়ে, তাহলে তার অহংকার বাড়িয়ে দাও। এক সময় সে ভুল করবে, তখনই তুমি আঘাত আনবে। নাম্বার 8, তথ্য সংগ্রহ করো এবং গোপন পরিকল্পনা করো। চাণক্য বলেন যার কাছে তথ্য আছে সে সর্বদা জয়ী হয়। শত্রুর চলাফেরা, পরিকল্পনা সম্পর্কে গোপনে তথ্য সংগ্রহ করো, কিন্তু কখনোই কাউকে জানতে দিও না যে তুমি এটা করছো। সঠিক তথ্য ব্যবহার করে পরিকল্পনা তৈরি করো। যেমন রাজনীতি, ব্যবসাদার বা ব্যক্তিগত জীবনে যদি তুমি শত্রুর পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতে পারো তাহলে তুমি তার থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারবে। নাম্বার 9, সুযোগ এলে আচমকা আঘাত হানো। চাণক্য বলেন যখন তুমি আঘাত করবে তখন একেবারেই শেষ করে দাও, যাতে শত্রু আর উঠে দাঁড়াতে না পারে। যখন শত্রু সবচেয়ে দুর্বল থাকবে তখনই তাকে কাবু করো। এমনভাবে কাজ করো যাতে সে কখনোই তোমার বিরুদ্ধে দাঁড়াতে না পারে। যেমন যদি তোমার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী ধ্বংসের পথে থাকে তাহলে তার দুর্বল মুহূর্তে তার বাজার দখল করে নাও। বন্ধুরা, আচার্য চাণক্য শত্রুকে হারানোর জন্য সরাসরি আক্রমণের চেয়ে বুদ্ধি ও কৌশলকেই বেশি গুরুত্ব দিয়েছেন। শত্রুকে পরাজিত করতে হলে পরিকল্পনা ও কৌশল কাজে লাগিয়ে তাকে এমনভাবে সাজা দিতে হবে যাতে সে বুঝতেই না পারে কে তার ক্ষতি করেছে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।